अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি জানি আপনারা সবাই এই বাড়িটার দামও দিতে পারবেন আর কদরও করবেন, সেই জন্যই আমরা আপনাদের ডেকেছি এই নিলামে। আমরা চাই যে নিলামটা শুরু হওয়ার আগে আপনারা এই সুইট আর সিম্পল বাড়িটার একটা ঝলক দেখে নিন। লাকি, তাহলে এটা হচ্ছে বাড়ির এক্সটেরিয়র, বাইরে থেকে সিম্পল আর ভিতর থেকে বিউটিফুল। আর এটা হচ্ছে বাড়ির লিভিং রুম, বিগ অ্যান্ড সুন্দর। আর এটা হচ্ছে কিচেন, আর এগুলো বাকি রুমস। এই পুরো বাড়িটা আপনারা ফুল ফার্নিশড অবস্থাতেই পাবেন। আই এম শিওর আপনাদের এই বাড়িটা পছন্দই হয়েছে। নিলাম শুরু করার আগে আমি এই বাড়িটার হিস্ট্রি আপনাদের জানাতে চাই। এই বাড়িটা কেউ একজন তার ছেড়ে আসা বউ আর বাচ্চাদের জন্য কিনেছিল, সেটাও তার স্ত্রীকে না জানিয়ে। কিন্তু পরিস্থিতির শিকারে তাদের ঠিকানা এখন বদলে গেছে, তাই নিলাম হবে শুধু এই বাড়িটার নয়, কিছু পূরণ না হওয়ার স্বপ্নেরও। তাহলে শুরু করা যাক। স্টার্টিং প্রাইস হচ্ছে 20 লাখ টাকা। 21 লাখ, 22 লাখ, 22,50,000। আরে আপনাদের কি হলো বলুন তো? আপনারা কারোর বাড়ি নয় বরং স্বপ্ন কিনছেন। 30 লাখ, করবেন, আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? অ্যান্ড আই থিঙ্ক আপনাকে এখানে ইনভাইটও করা হয়নি, রাইট? কি বলছেন ম্যাডাম? আপনি কারো স্বপ্ন নিয়ে নিলাম করছেন আর কেনার জন্য অসংখ্য লোক ডেকে রেখেছেন তো। আমার নাম রাজেন সিনহা। এর আগেও আমি শান্তিনিবাস দেখেছি, আর আমি স্বপ্নের সঠিক মূল্যায়নও করতে জানি ম্যাডাম। সো মিস্টার রাজন, আমি কি জানতে পারি আপনার শান্তিনিবাসের প্রতি এত আগ্রহ কিসের, তাও আবার 30 লাখ দিয়ে? এই বাড়িটা আমার মায়ের পছন্দ হয়েছে, আর মায়ের পছন্দের কাছে আমি কোনো দামটাম দেখি না। এই বাড়িটা অনেক লোকেরই মায়ের পছন্দ ছিল, কিন্তু সবার তো আর যোগ্যতা নেই দাম দিয়ে কেনবার। আই এম শিওর এখানে যারা বসে রয়েছেন তারা 30 লাখের ওপরেও যেতে পারেন। যাওয়াও উচিত। আমি শুধু এটুকুই বলতে পারি, এই নিলামটা 30 লাখ থেকে শুরু হওয়া উচিত। তারপর দেখা যাক এখানে কত যোগ্য ব্যক্তি আছে। তো ঠিক আছে, আপনারা কেউ 30 লাখের ওপরে দাম দিতে চাইছেন? সরি ম্যাডাম, সরি ম্যাডাম। নট এট অল। সরি ম্যাডাম। আমি জানতাম যে এতটা মূল্য কেউ দিতে পারবে না, কারণ স্বপ্নের সঠিক মূল্য শুধু আমিই দিতে জানি।
এই নিন 30 লক্ষের চেক। আপনি পেপার রেডি করুন। লাকি, ঠিক আছে, এবার আমি আসছি। পেপার রেডি হলেই আমাকে খবর দেবেন। উকিল বাবু, পেপারস রেডি করিয়ে দিন। চললাম। থ্যাংক ইউ। কিছু মানুষ ললিতা নিবাস হাতিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখের বিষয়, তারা শান্তিনিবাসকে নিলাম হওয়া থেকেও রক্ষা করতে পারল না। মা, আমাদের এখান থেকে যাওয়া উচিত। দাঁড়াও মিস্টার বাবু, যখন এত নাটক দেখা হয়ে গেল তখন আরো একটু দেখে নাও না। ললিতা দেবী, আমাদের কাছে তো শান্তিনিবাস সেটাই, যেখানে শান্তি দেবী থাকবেন। এই বাড়িটা যেটা আপনি এতক্ষণ ধরে নিলাম করলেন, এটা আমাদের কাছে কিছুই ছিল না, শুধুমাত্র ইট পাথরে তৈরি হওয়া একটা বাড়ি। অবশ্য আপনাকে আরো একটা কথা মনে করিয়ে দিই। মনে আছে আপনি যখন ঠকিয়ে এই বাড়িটা আমাদের থেকে কেড়ে নিয়েছিলেন, আপনি আমাদের কি বলেছিলেন? এটাই তো, যে আজ থেকে এটা শান্তি নিবাস নয়, বিন্দু নিবাস। তার মানে আপনার মায়ের বাড়ি। আজকের পর থেকে এই বাড়িটা আর শান্তি দেবীর নয়, বিন্দু বিশ্বাসের। তাহলে আজ আপনি যে বাড়িটা নিলাম করলেন, সেটা আমার মায়ের বাড়ি নয়, আপনার মায়ের বাড়ি ওটা। আপনি ললিতা দেবী নিজের মায়ের বাড়ি নিলাম করে দিলেন। কর্তামশাই, হ্যালো হ্যালো। আরে আমি কতবার বলেছি, হ্যাঁ, আমাকে এরকম ফোন করে বিরক্ত করা বন্ধ করো। আর এটা শুনে নাও যে আমি ফিরে আসবো না। আরে আমি অন্য কথা বলবার জন্য ফোন করেছি, একটু শুনবে তো? কি শুনবো? আরে তুমি শোনো তোমার ছেলে বউয়ের কথা, আমাকে অসম্মান করিয়ে নিজে আনন্দে থাকো। কি পুরনো কথা নিয়ে বসে আছো বলো তো? আরে আমি তোমাকে ওই বাড়ি থেকে ফেরবার জন্য ফোন করিনি, আমি তো বলছি যে তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। না, দেখা করতেই এসেছে। ওই মেয়েটি বলছে যে তুমিই তাকে ডেকেছো। আমি বলেছি? হ্যাঁ। কাকে ডেকেছি? আরে আন্টি, আমি রোশনি। ও রোশনি, তুমি ওখানে এসে গেছো? আরে আন্টি, আমি তো এসে গেছি, কিন্তু আপনি নেই কেন এখানে? আরে মা, কি আর বলবো, এই সব পরিবারের গল্প। ছেলের যখন বিয়ে হয়ে যায় না, তখন স্ত্রী বেশি আপন হয়ে যায়, আর তখন মাকেই বাড়ি ছাড়তে হয়। যাগে, তুমি এসব ছাড়ো, কর্তামশাইকে দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ আমার ওই বন্ধুর মেয়ে, কলকাতা থেকে এসেছে, আমি ওকে ডেকেছি। যদি তোমার ছেলে বউ অনুমতি দেয়, তাহলে ওকে বাড়িতেই রেখো, কিছুদিন এখানে থেকে পড়াশোনা করবে। আমি ওর মা ভবানীকে কথা দিয়েছিলাম যে আমি ওকে কোনো রকম অসুবিধায় পড়তে দেব না। সেই জন্য যদি তোমার ছেলে বউয়ের কোনো অসুবিধে না থাকে, তাহলে ওকে এই বাড়িতে থাকতে দেওয়া হোক। এই যে হয়ে গেছে সিদ্ধান্ত, তাহলে উনি এখানেই থাকবেন। হ্যাঁ, আমি আপনার রুমটা রেডি করে দিচ্ছি। রিয়েলি? হাউ সুইট, থ্যাংক ইউ।
কোথায় ঢুকে চলে আসছো তোমরা? কারা তোমরা? আর এসব কি? এই জামা কাপড়গুলো কোত্থেকে নিয়ে এলে? এনজিওর জামা কাপড়, ওরা গরিবদেরকে দান করে। আপনার কোনো সমস্যা আছে? যাদের নিজেদের খাওয়া পড়ার ঠিক নেই তারা চলেছে গরিবদের সাহায্য করতে। বাহ! আচ্ছা, আবার এমন নয় তো যে এইসব জামা কাপড় তোমরা নিজেদের জন্যই নিয়ে এসছো? কারণ তোমাদের চেয়ে বেশি গরিব তো এখন আর কেউ নেই। এই পৃথিবীতে আমাদের থেকেও গরিব লোক আছে ললিতা দেবী। আমরা তো তাও এগুলো চেয়ে এনেছি। কিছু মানুষ তো আমাদের সেলাই সেন্টার থেকে চুরি করিয়ে নিয়েছে। রাস্তায় ভিক্ষে করার অবস্থা হয়েছে, তবু এখনো তেজ কমলো না। ছেড়ে দিন না বুলবুল। যারা নিজেরাই নিজের বাড়ির মূল্য দিতে জানে না, শুধুমাত্র গরিবদের ছোট করা ছাড়া আর কিছুই জানে না, এসব লোকেদের মুখে মুখে কথা বলে কোনো লাভ নেই রে মা। এদেরকে বোঝানোর মানে হলো ভস্যে ঘি ঢালা। ভেতরে চল। রঞ্জু মিশ্র, এখন তো শুধু তোমাদের বাড়িটা নিলাম করেছি, এবার এমন একটা দিন আসবে না যেদিন তোমাদের সবাইকে নিলামে তুলব। তোমরা দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ 2 টাকাও মূল্য দেবে না তোমাদের। ললিতা দেবী, মনে হচ্ছে আপনি কখনো কোনো গরিবকে ঠিক করে দেখেননি। পরিশ্রম করে গরিবরা তাদের রুজি রুটি জোগাড় করতে জানে। আর আমাদের বাড়ি তো আপনি ঠকিয়ে দিয়েছেন। না হলে কখনো আপনি শুনেছেন যে কোনো গরিবের বাড়ি নিলামে উঠেছে? নিলামি হয় ধনী লোকেদের বাড়ির, তাদের জিনিসপত্রের, গরিবদের নয়। ললিতা দেবী, এখনো সময় আছে। অন্যের জন্য গর্ত খোঁড়া বন্ধ করুন। ভবিষ্যতে এমন না হয় যে আপনি নিজেই নিজের খুঁড়ে রাখা গর্ততেই পড়ে যান। ভেতরে চল, আয়। রঞ্জু মিশ্র, অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো। তোমাদের জন্য আর গর্ত নয়, এমন একটা খাদের ব্যবস্থা করছি যেখানে তুমি আর তোমার মেয়েরা শান্তিতে ঘুমোতে পারবে। হ্যাঁ হ্যাঁ মেহতা বাবু, আপনি চিন্তা করবেন না, আমি দেখা করব আপনার সঙ্গে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বাই। কি বলছিলেন মেহতা বাবু? মেহতা বাবু প্রজেক্টের জন্য একটা মিটিং করতে চাইছেন। কয়েকদিন বাড়িতে যে পরিমাণ সমস্যা চলছে তার প্রভাব আমাদের কাজেও পড়েছে শালু, আর আমরা টার্গেটের থেকে অনেক পিছিয়ে আছি শালু। আর এখন আমি এটাই বুঝতে পারছি না আমি ওনার সঙ্গে দেখা করে কি বলবো। কিন্তু বিশেষ কথা তো বলতে হবে। তুমি ওনাকে এটা বলো না যে আমরা তুমি ওনাকে এটা বলো যে যেটুকু সময় বাকি আছে আমরা গ্যাপটা কভার করে দেব। একটা কাজ করলে হয় না? আমি একা যাব না, তুমিও আমার সঙ্গে যাবে। দেখো, তুমি আমার থেকে ভালো বোঝাতে পারবে না, আমি ঠিক বলছি। আর তাছাড়া আজকাল আমি তোমাকে ছাড়া কোথাও যেতেও চাই না। জানি বিশেষ, আমিও চাই না যে তুমি আমায় ছেড়ে কোথাও যাও, কিন্তু তুমি তো জানো আমি মাকে কি কথা দিয়েছি, আর সেই কথা আমাদের দুজনকেই রাখতে হবে। আচ্ছা, আমার অফিসের ব্যাগটা রেডি করতে তো সাহায্য করবে অন্তত। হ্যাঁ, সেই চিন্তা তোমায় করতে হবে না, আমি সব করে দেব। কথাটা ঠিকই বলেছো, তাহলে আর দুঃখ করব না। সরি, আমি তো শুধু জল নিতে এসেছিলাম। আমি কিছু দেখিনি, গড প্রমিস। ওয়েল, তোমরা নিউ ম্যারিড কাপল তাই না? ওই জন্য এতটা ভালোবাসা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বিশেষ,
তুমি রুমে যাও, আমি এই কাজটা শেষ করেই আসছি। হ্যাঁ ওকে। সরি বাট আমি ভুল করে তোমাদের কথা শুনে ফেলেছি। যদি তোমরা কোনো মিটিং এ যাচ্ছিলে তো তোমরা যাও, আমি কুকিংটা করে নিচ্ছি। শুধু আমাকে বলো যে কি কি বানাতে হবে। না না, আপনি কি করে? আমি সব শালু আমার ভেরি গুড কুক, আর আমি তো একটা কুকিং কম্পিটিশনও জিতেছি। আর তোমরা আরামে যাও, কুকিং আমি করে নিচ্ছি। না রোশনি, আপনি আমাদের অতিথি, আপনি বাড়ির কাজ করবেন, এটা ভালো দেখায় না। শালু আমি ওই সিনেমার অতিথি নই যে অন্যের বাড়িতে গিয়ে আরাম করে বসে। তোমরা ধীরে সুস্থে যাও, আমি সবকিছু সামলে নেব, প্রমিস। গুড্ডু, আরে মা, দি সর্ষের তেল দিয়ে তোর পাটা মালিশ করে দি। গরম তেলে মালিশ করলে তুই আরাম পাবি। আর তারপরে ও মা, কেন তুমি চিন্তা করছো? আমি ওষুধ খাচ্ছি তো, সব ঠিক হয়ে যাবে। তোমার এসব করার কোনো দরকার নেই। আরে কিসের দরকার নেই? অনেক প্রয়োজন এগুলোর। যখন তুই ছোট ছিলি আমি তোকে 3 বার মালিশ করে দিতাম। তুই অন্যান্য বাচ্চাদের থেকে আগে হাঁটতে শিখেছিলি। আজকে আমি সেইভাবেই মালিশ করব, যাতে তুই খুব তাড়াতাড়ি চলতে ফিরতে পারিস। মা, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমার পায়ে হাত দেবে আমার ভালো লাগবে না মা। আর এমনিতেও এই বড় বয়সে। গুড্ডু, মায়ের কাছে সন্তানরা কখনো বড় হয় না রে। হ্যাঁ, বয়স বেশি হলে মা একটু কমজোরি হয়ে যায় ঠিকই, কিন্তু তার ভালোবাসা আরো বেড়ে যায় রে। ঠাম্মা, কে বলেছে তুমি দুর্বল হয়ে গেছো? তুমি তো বলো যে আমরা তোমার শক্তি। সেই জন্য আজকে মিশ্রবাবুর মালিশ আমি করব। ঠাম্মা দেখো, আমি মালিশ করে দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কারণ আমাকে ফুটবলও তো শিখতে হবে, তাই না মিশ্রবাবু? আচ্ছা, তাহলে ফুটবল খেলা শেখার জন্য তুই ওনার মালিশ করবি? বদমাইশ কোথাকার, তোকে করতে হবে না, আমি করে দিচ্ছি। না দিদি, আমি করব। বললাম না আমি মালিশ করে দিচ্ছি। না দিদি প্লিজ, আমি করি। প্রথমে আমি। না প্লিজ দিদি, না আমি। আরে চুপ কর, ঝগড়া শুরু করেছে। এক কাজ কর, একজন হাত মালিশ কর আর একজন পা মালিশ করে দে, ঠিক আছে? ঠিক আছে, আয়। ক্ষমা করে দিও। তোমরা সবাই আমার জন্য এত কিছু করছো, কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন তোমাদের জন্য যদি তোমরা সবাই মিলে আমাকে মন থেকে ক্ষমা করে দাও আর আমাকে মিশ্রবাবু বলে ডাকার বদলে বাবা বলে ডাকো, তাহলে আমি সত্যিই সুস্থ হয়ে যাব। বেঁচে থাকো।
আমার মেয়েগুলো তো নিজেদের অর্ধেকটা জীবন বাবা ছাড়াই কাটিয়ে দিল, আর আজ মিশ্রবাবু চাইছে ওর সব মেয়েরা যেন ওকে বাবা হিসেবে মেনে নেয়। এতে তো অনেক সময় চলে যাবে, এত সহজে তো এটা হবে না। এই প্রথমবার রঞ্জু মিশ্র তার জীবনে আলো দেখতে পাচ্ছে। ওর জীবনের টিউবলাইট আমি যদি বন্ধ না করে দিয়েছি, তাহলে আমার নামও ললিতা মিশ্র নয়। রঞ্জু মিশ্র, নিজের মেয়েদের নিয়ে এবার তৈরি হয়ে যাও ললিতা মিশ্রর সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখার জন্য। আরশোলা, 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 আরশোলা। ওরে বাবারে, আমার খুব ভয় লাগে দেখলে।